ভাই এটা খেয়ে নে, মাথা ব্যথা কমে যাবে। এক কাজ কর ভাই, তুই কিছুক্ষণ গিয়ে ঘুমা। শুভ কপিটা চুমুক দিয়ে মাথা নাড়ল। তার মানে সে যাবে না। এখন বুঝলো ওনাকে এমন দেখাচ্ছে কেন, তাই এমন শান্ত হয়ে বসে আছেন। মাথা ব্যথা তো করবেই। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস কি আছে শুভ ভাইয়ের? সকাল শুরু হয় তার 12টা বাজে। রাহের দিকে শুভ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। শুভ চেহারা দেখে বোঝাই যাচ্ছে বেচারা মাথা ব্যথা এখনো কমেনি। তাই কলি সাহস করে বলেই দিল, আপনি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিন, মাথা ব্যথা কমে যাবে। শুভ কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে রইল। এরপর ওর হাত ধরে ওখান থেকে নিয়ে এলো। আরে রে রে রে, কি করছেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই কি মনে করবে? শুভ রুমে এনে দরজাটা লাগিয়ে, কেউ কিছু মনে করবে না। আর বাকিদের চিন্তা বাদ দে, তুই শুধু আমার চিন্তা কর। আমার প্রচুর মাথা ব্যথা করছে, তাই আমি কিছুক্ষণ ঘুমাবো। আমাকে একদম ডিস্টার্ব করবি না। ওকে। বলে কলি চলে যেতে নিল। শুভর হাতটা ধরে ফেলল, বলল, কোথায় যাচ্ছিস? আপনি না ঘুমাবেন? আমাকে ডিস্টার্ব করতে মানা করলেন, তাহলে আমি এখানে কি করব? আপনি ঘুমান। এই কারণে পিচ্চিদের সাথে প্রেম করতে নেই। তুই কি কিছু বুঝিস না? শুভর কথা শুনে কলির কান্না করতে মন চাইল। এত সাজগোজ করার পরও নাকি কলি ওনার কাছে পিচ্ছি। ওকে কেমন লাগছে একবার বলল না। আসার পর থেকে শুধু বকে আর ধমক দিয়ে যাচ্ছে। শুভ খুব ভালো করে বুঝতে পেরেছে কলি রাগ করেছে। শুভ নিজের উপরেই রাগ উঠছে। কালেরই বোঝার উচিত ছিল। কলি এখনো ছোট, ম্যাচুরিটি এখনো আসেনি ওর মধ্যে, তাই খুব বেশি এক্সপেক্ট করা ঠিক না ওর ওপর। শুভ কলির হাতটা ধরে বিছানায় বসিয়ে দিল। এরপর কলির কোলে মাথা রেখে মাথাটা টিপতে বলল, তুই মাথাটা টিপে দে, আমি ঘুমাবো। এর জন্যই তোকে নিয়ে এসেছি। তোর কোলে মাথা রেখে ঘুমানোর সৌভাগ্য আবার পাবো কিনা জানি না, তাই এই সময়টা আমাকে উপভোগ করতে দে কলি। তোর কোলে মাথা রেখে ঘুমানোর ইচ্ছা অনেক দিন আগের, যা আজ পূরণ হচ্ছে। এদিকে কলি আস্তে আস্তে শুভর মাথাটা টিপছে আর চুলগুলোতে হাত বুলাচ্ছে। শুভর চুলগুলো কি সফট আর সিল্কি। কলির তো মন যাচ্ছে একটু কাছে গিয়ে চুলগুলোর ঘ্রাণ নিয়ে দেখতে। কি শ্যাম্পু ব্যবহার করেছিলি তুই? শুভ ঘুমিয়ে গেছে আর ঘুমের মধ্যে কলির কোমরকে জড়িয়ে ধরেছে। কলির তো মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নড়তেও পারছে না শুভ উঠে যাবে বলে। কলি তো শুভর ঘুমন্ত চেহারা দেখে আবারও প্রেমে পড়ে গেল। এদিকে শুভ বসে ড্রিঙ্ক করছে। এই অভ্যাসটা শুভর খুব খারাপ। মন খারাপ থাকলে হয়তো ড্রিঙ্ক করবে, নয়তো সিগারেটের ধোঁয়া উড়াবে। আজ শুভর মনটা খারাপ, তার কারণ হচ্ছে চারপাশের পরিবেশ। ভালোবাসা দিবস উপলক্ষে শুভর ফ্রেন্ডসরা পার্টির আয়োজন করছে। আর এই পার্টিতে এসেই চারিদিকে এত জোড়ায় জোড়ায় কাপড় দেখে শুভরও কলির কথা খুব বেশি মনে পড়ছে। কলির সাথে এটাই শুভর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তাই কলির সাথেই সময় কাটাতে চেয়েছিল। কিন্তু আর্জেন্ট কাজ পড়ায় শুভ বাকি সবাই সেদিনই ঢাকায় ব্যাক করে। শুভ বসে বসে ভাবছে। ফাহিম এসে, কিরে, কি ভাবছিস? আমার ভাবনার মানুষটিকে ছাড়া আর কারো কথা ভাবার সময় নেই, জানিস না? ও তাই তো, তোর জীবন তো আবার কলিময়। হয়েছে তোর। আমি না হয় বাধ্য হয়ে একা বসে টাইম পাস করছি, কিন্তু তুই এখানে কেন? আজ তো তোর অর্পার সাথে থাকার কথা। ফাহিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে, তোর বোনকে কাল রাত থেকে ফোন করছি, ফোন রিসিভ তো দূরে থাক, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। বলতো এভাবে কতদিন? ও শুধু আমার থেকে দূরে থাকার বাহানা খুঁজে। এখন তো আমারও মনে হচ্ছে ওকে এভাবে বিয়ে করা ঠিক হয়নি। ও রিল্যাক্স ফাহিম, তুই একটু বেশি চিন্তা করছিস। আরে অর্পা তোর বিয়ে করা বউ, গার্লফ্রেন্ড না যে ও ফোন রিসিভ না করলে ওর সাথে দেখা করতে পারবি না। তোর বউ ফোন না ধরলে বাসায় চলে যা, ওকে নিয়ে কোথাও ঘুরে আয়। ওকে বেশি বেশি করে সময় দে, দেখবি না ভালোবেসে যাবে কোথায়। ভালোবাসায় একটু বেহায়া হতে হয়। কিন্তু ও কি যেতে রাজি হবে? শুভ একটু বিরক্ত হয়ে ফাহিমের দিকে তাকালো এবার। এমন বডি কার জন্য করেছিস? মারামারির জন্য? বউ যেতে না চাইলে কোলে করে নিয়ে যাবি, কে তোকে বাধা দিবে? আরে লাইসেন্স করা জিনিস তোর, যখন মন চাইবে নিয়ে যাবি। ফাহিম ভাইয়া, কিভাবে প্রেম করতে হয় তা শুভ ভাইয়ার থেকে শিখে নাও। অনেক বছরের অভিজ্ঞতা আছে, কি বুঝলা? মাহির টিটকারি মারল। এতক্ষণ ইনামও মাহির, ফাহিম ও শুভর কথাগুলো শুনছিল। বয়সে ছোট হলে শুভর সাথে যথেষ্ট ফ্রি ওরা। শুভর সব ভালো খারাপ কাজে ইনাম, মাহির আর ফাহিম সাথে ছিল।
এবং আছে। ওকে, আমি চললাম তোর বোনের কাছে। কপালে আজ যা আছে খেতে রাজি, শুধু ঝাড়ু জুতা যাতে না পড়ে দোয়া করিস। আর তোরা 3টা ব্যাচেলার ডেট পালন কর একে অপরের সাথে। ফাহিম ভাইয়া, আমাদেরও সময় আসবে, মনে রেখো। ওকে ওকে ইমান, বাই। সবাই সবার মধ্যে এনজয় করছে, কিন্তু দুটো চোখ শুভকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করে। আর সে হলো আরশি। শুধু আরশি না, পার্টিতে আসা অনেক মেয়ে শুভকে গিলে খাচ্ছে, কিন্তু কেউ সামনে আসার সাহস পাচ্ছে না শুভর। কারণ শুভ কোনো মেয়েকে নিজের ধারের কাছে ঘেঁষতে দেয় না। এমন ড্যাশিং হ্যান্ডসাম মানুষটি যখন কর্কশ কণ্ঠে গেট আউট, লিভ মি অ্যালোন বলে চিল্লি উঠে, তখন যে কোনো মেয়ে সামনে আসতে ভয় তো পাবেই। বেশিরভাগ মেয়েরা শুভকে চিনে, তাই ধারে কাছেও যায় না। কিন্তু আরুষি কিছুদিন হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। কোথাও তেমন যাওয়াও হয়নি বলে আজ কাজিন ব্রাদারদের সাথে এই পার্টিতে এসেছে। আর এখানে সে নিজেরও কিছু ফ্রেন্ডস পেয়ে গেল। শুভকে দেখিয়ে, ছেলেটা কে রে? ও তো শুভ ভাই, পুরো নাম শুভ চৌধুরী। চৌধুরী বাড়ির বড় ছেলে। হ্যান্ডসাম, গুড লুকিং এর সাথে ভীষণ রাগী। চাচার সাথে রাজনৈতিক করে। বাবার বিশাল ব্যবসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এখনও ব্যাচেলার, আমাদের ভার্সিটির সিনিয়র ছিল। গার্লফ্রেন্ড নেই কোনো? মনে হয় না রে, আজও কোনো মেয়ের সাথে দেখিনি। কেন, প্রেম ভালোবাসা পছন্দ করে না? তেমন তো মনে হয় না। ভার্সিটিতে যখন ছিল নিজের অনেক ফ্রেন্ডদের পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছে। আরুষের কিছু জিজ্ঞেস করলো না, শুধু মুগ্ধ নয়নে শুভর দিকে তাকিয়ে আছে। শুভর এখন আর এখানে থাকতে মন চাইছে না, খুবই বিরক্ত লাগছে। তার উপর আজ ড্রিঙ্কসের নেশাও হয়ে যাচ্ছে। তাই ইনাম আর মাহিরকে নিয়ে বাসায় চলে গেল। রাত 1টা বাজে। হঠাৎ কলির ফোনটা ভাইব্রেট করতে লাগলো। ঘুম ঘুম চোখে কলি। হ্যালো শুভ ভাইয়া, আমি কাল কথা বলি। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। থাপ্পড় চিনিস? শুভর কর্কশ কণ্ঠ টানে এলো। না চিনলে বল, আমি এখনই এসে দিয়ে যাব। আর আমি তোর কোন কালের ভাই? হ্যাঁ, শুভর কথা শুনে কলির ঘুম জানালা খুলে দৌড় দিল। আসলে আমি দেখ কলি, এমনি মনটা ভালো না। আর তুইও এমন আবল তাবল কিছু বলে আমাকে রাগিয়ে তুলিস না। আপনার মন খারাপ কেন? বারে, আজ এমন একটা দিনে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে আছে, আর আমি তো তোকে দেখতেও পারছি না। খুব মনে পড়ছে তোকে কলি, তোকে খুব দেখতে মন চাইছে। কেন তুই আমার সাথে নেই? আমার কাছে এসে পড় কলি, খুব যত্নে রাখবো আমি তোকে। আপনি কিছু খেয়েছেন? মানে উল্টোপাল্টা কিছু? ড্রিঙ্ক করেছি, আজ মনে হয় একটু বেশি করে ফেলেছি। কেন? কলি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। মন খারাপ থাকলে একটু করি, আগে করতাম না, কিন্তু গত 2 বছর তোর কথা যখনই মনে পড়তো তখন এটা ছাড়া কোনো উপায় ছিল না তোকে ভুলাবার জন্য। তাহলে এখন ছেড়ে দিন। তুই যেদিন আমার পুরোপুরি হবি সেদিন প্রমিস ছেড়ে দিব। কলি এ সম্পর্কে আর কিছু বলতে পারলো না। আচ্ছা, তাহলে এখন ঘুমান, অনেক রাত হয়ে গিয়েছে। কিন্তু আমার তো তোর সাথে অনেক কথা বলতে মন চাইছে, তোর কোলে মাথা রেখে ঘুমাতে মন চাইছে। ওদিকে কলি নিশ্চুপ। শুভ ড্রাঙ্ক হয়ে আবল তাবল বলেই যাচ্ছে, আর কলি চুপচাপ শুনছে। কিছুক্ষণ পর কোনো শব্দ আসছে না পাশ থেকে। কলি বুঝতে পারছে শুভ ঘুমিয়ে গেছে, তাই কলিও ফোনটা কেটে ঘুমিয়ে পড়ল। ফাহিমা পার্টি থেকে এসে বারান্দা দিয়ে অর্পার রুমে প্রবেশ করলো। অর্পা ঘুমিয়ে আচ্ছন্ন, পাশের টেবিলে চকলেট বক্স রাখা। এটা বিকেলে ফাহিমি পাঠিয়েছিল অর্পার জন্য, সাথে রেড রোজ। গোলাপগুলো অর্পা খুব যত্নে ফুলদানিতে রেখে দিয়েছে, আর চকলেট বক্স থেকে কিছু চকলেট শেষ করে ফেলেছে। বাকিগুলো পরে খাবে বলে পাশের টেবিলে রেখে দিল। ফাহিম দেখে মুচকি হাসি দিল। পাগলি একটা, আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মুখ ফুটে বলবে না, শুধু জ্বালাবার জন্য। ফাহিম অর্পার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। তোমার এই মায়া ভরা মুখটার প্রেমে যে আমি বারবার পড়ি, এটা কি আমার দোষ? এরপর ফাহিম গিয়েও অর্পার পাশে শুয়ে পড়ল। আজও কোথায় যাবে না। সকালে হয়তো অর্পা রাগ করবে, করুক, ওর রাগটাও ফাহিমের এখন ভালো লাগে। কলি সকাল সকাল রেডি হয়ে শিলার সাথে স্কুলের দিকে পা বাড়ালো। মন খারাপ করে চারিদিকে নজর দিচ্ছে। বসন্তের ছোঁয়া বইছে চারিদিকে এখনো। শুভর কথা খুব মনে পড়ছে। আজ 3 দিন হলো শুভর সাথে কথা হচ্ছে না, তাই তো নিজের অজান্তেই বলে উঠল। আজিকার দিন না ফুরাতে হবে মোড়ে আসা পুরোতে।
শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাবো মোরা দুজনে কুড়াতে। শেষ বসন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। শুভকে সাথে করে নিয়ে কলির বসন্তের সব ফুলগুলো কুড়াতে চেয়েছিল, কিন্তু শুভর বাবা আজমল চৌধুরী অসুস্থ, হেমোরেজিক স্ট্রোক করেছে। এটা সাধারণত মস্তিষ্কের ভেতরে কোনো রক্তনালী ছিঁড়ে গেলে হেমোরেজিক স্ট্রোক হয়। এ ধরনের স্ট্রোকে 3 মাসের মধ্যে মৃত্যু ঝুঁকি অনেক অনেক বেড়ে যায়। তাই তো শুভ আর শুভর পুরো পরিবার হাসপাতালে ব্যস্ত। শুভর বাবার এই অবস্থা দেখে শুভর মাও অসুস্থ হয়ে পড়েছে। তাই মাকে বাসার শুভর ছোট মা আর অর্পা দেখাশোনা করছে। আর হাসপাতালে ওরা 3 ভাই, চাচা আর ফাহিম আছে। চাচাকে প্রতিদিন রাতে জোর করে বাসায় পাঠিয়ে দেয়, কারণ উনিও অসুস্থ হলে আরও সমস্যায় পড়তে হবে সবাইকে। কিন্তু শুভর দিন রাত হাসপাতালে বাবার কাছে পার হচ্ছে। হয়তো এতদিন বাবা ভালো ছিল বলে শুভ কখনো বুঝেনি এই মানুষটিকে শুভ কতটা সম্মান ও ভালোবাসে। এই কয়েকদিনের মধ্যে শুভ কলির সাথে কোনো কথা বলতে পারেনি। শুভ একবার ফোন দিয়ে বলেছে বাবা অসুস্থ, ফ্রি হলে আমিই কল করব। তাই কলিও আর শুভকে ফোন দিয়ে বিরক্ত করেনি। কলি জানে সব ঠিক হলে শুভ নিজেই ওকে ফোন দিবে। এখন আল্লাহর কাছে দোয়া আর অপেক্ষা করা ছাড়া কলির আর কিছুই করার নেই। আজ 15 দিন হলো শুভর বাবা কিছুটা সুস্থ। শুভ কিছুটা নিস্তার হলেও আবার আরেক ভেজালে পড়ে গেল। চৌধুরী পরিবারের বিশাল ব্যবসার ভারকে নিবে এখন। এত বছর আজমল চৌধুরী এক হাতে দেখে এসেছে, কিন্তু এখন ডাক্তার আজমল চৌধুরীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে। শুভর চাচারও পক্ষেও সম্ভব না। ইনাম ব্যবসার কিছুই বোঝে না। সে কলেজে প্রফেসরের পদে কিছুদিন হলো জয়েন করেছে। আর বাকি আছে মাহির। ওর পড়াশোনা শেষ হয়নি এখনো। অনেক ডিসকাশনের পর শুভ সিদ্ধান্ত নিলে নিজের স্বপ্নকে ভুলে যাবে পরিবারের জন্য, আর পারিবারিক ব্যবসা সামলাবে এখন থেকে। রাতে ছাদে দাঁড়িয়ে আঙুলের ফাঁকে সিগারেটটা রেখে বাতাসে ধোঁয়া ছাড়ছে শুভ। কলিকে অনেকদিন পর ফোন করলো। কলিকে সব খুলে বলল। কলি শুভকে নিজের প্রতি ভরসা রাখতে বলল। এদিকে এতদিনে চারদিকে বসন্তের ছোঁয়া থাকলেও এখন কিছুটা কমে গিয়েছে, কারণ ঋতুরাজ বসন্তকেও বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে। তাই পরিবেশটাও এখন আগের মতো নেই। কিছুটা গরম এখনও পড়া শুরু করে দিয়েছে, তবে মাঝে মাঝে বৃষ্টি এসে কিছুটা ঠান্ডা অনুভূতি দিয়ে যায় পরিবেশকে। আজও রাতভর বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল সকাল সূর্যি মামা উকি দিয়ে পরিবেশটাকে এখন আবার গরম করে তোলে। কলি, শিলার ছোট বোন নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল। রাস্তার চারপাশে অনেক কোলাহল। সাধারণত গ্রামের মানুষজনদের সকাল শুরুই হয় ভোর থেকে। তাই তো সকাল হতে না হতেই কর্মমুখী মানুষজন ব্যস্ত হয়ে পড়েছে। তার উপর শিলা ও আজ খুব বকবক করছে, কারণ হাতে নতুন মোবাইল পেয়েছে। নতুন মোবাইলের খুশিতে তাই সে আজ দিশেহারা। কিন্তু মনটা একদমই ভালো না কলির, কারণ একটাই, শুভ। স্কুলের বসন্ত বরণ অনুষ্ঠানের সময় এসেছিল, আর কলির সাথে দেখা করতে আসেনি। ফোনে কথা হয় প্রতিদিন, কিন্তু কলির যে শুভকে খুব দেখতে মন চাইছে সে কথা কিভাবে বলবে কাউকে। বাবার ব্যবসা ধরার কারণে শুভ একদমই সময় পায়নি, তাই মাসখানিকের ওপর হলো কলির সাথে দেখাও করতে পারেনি। তবে এখন কিছুটা হলেও চাপ কমেছে। এতদিন শুভ প্রচণ্ড ঝামেলার মধ্যে ছিল। আগে শুভ মাঝে মাঝে অফিসে আসতো বাবাকে সাহায্য করার জন্য, কিন্তু এখন তো শুভকে একাই সব সামলাতে হচ্ছে। তাই সব কিছু বুঝে নিতে সময়টা লেগে গেল কিছুটা। এদিকে স্কুলে ছুটির পর কলি ও শিলা একসাথে বের হলো। রাস্তার ওপারে ফুচকাওয়ালাকে দেখে শিলা দৌড়ে ওখানে চলে গেল আর টক দিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলো। শিলা মন প্রাণ উজাড় করে ফুচকা কিনছে, আর কলি অবাক হয়ে দেখছে। কলি, একটা খেয়ে দেখ, খুব টেস্টি রে। না না, আমার তো শখ নাই, তুই খা তোর ফুচকা। কলি, তুই একটা আজব মাইয়ারি। আমি আজ পর্যন্ত দেখি নাই কাউরে ফুচকা মানা করতে, অথচ তুই এগুলো খেতে চাসি না কেন রে? কেন জানি ভালো লাগে না রে, পেটে হজম হয় না। একবার শখ করে চেষ্টা করছিলাম, কিন্তু রাতে পেটের ব্যথায় জান যায় অবস্থা। আরে এত তাড়াতাড়ি মরলে আমগো কি হইব সুন্দরী? কলি ও শিলা দুজনে ঘাড় ঘুরে দেখার চেষ্টা করলো কে এত চেয়ারম্যান এর পোলা শিহাব আর তার বফেটের বন্ধুরা ইলিয়াস লিমন। এর আগে শিহাব কলিকে দূর থেকে শুধু দেখত, আর তার বন্ধুরা গান বা শিশবাজির ছ্যাঁচড়ার মতো উৎপাত করত। কলি অনেকবার খেয়াল করলেও কখনো কিছু বলেনি, কারণ চেয়ারম্যানের ছেলে
শুধু শুধু কলি কোনো ঝামেলা জড়াতে চায়নি, কিন্তু আজ তো একদম সামনে এসে পড়েছে। আজ তো চাইলেই এড়াতে পারবে না। কয়েক মাস গ্রামে ছিল না, তাই এতদিন দেখেনি। আজ আবার কোথা থেকে যেন উদয় হলো ফাজিলটা। শুনলাম আজকাল নাকি চৌধুরী বাড়ির বড় পোলার লগে তোমার খাতির বাইরে গেছে। কেমন উদ্ভট চোখে কলির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে। যা খুবই অস্বস্তিকর লাগছে ওর। কলি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিল। তেমন কিছু না শিহাব ভাইয়া। তেমন কিছু না হইলেও ভালা, অন্তত তোমার জন্য। অবশ্য শুভ চৌধুরী তোমার থেকে বয়সে কত বড়, সময় মতো বিয়ে করলে তো এতদিন তোমার বয়সের মাইয়া থাকতো। কলির কেন জানি গা জ্বলছে কথাগুলো শুনে। এক মুহূর্ত এখানে থাকতে মন চাইছে না, তাই ওরা আসে শিহাব ভাইয়া দেরি হয়ে যাচ্ছে বলে। কলি শিলার এক হাত ধরে চলে যেতে নিল। শিহাব আর অন্য হাতটি ধরে ফেলে রাস্তা আটকায়। আরে কো যাও, দাঁড়াও, এতদিন পর তোমার লগে কথা কইতে আইলাম আর তুমি দেখি আমার থেকে পালাচ্ছ। কলি এক ঝটকায় হাতটা সরিয়ে নিল। বাসায় যাবো শিহাব ভাইয়া, পথ ছাড়ুন। ছাইরা দেমু, আগে কথা শেষ করে নেই। গ্রামে এত জোয়ান পোলাগো রাইখা তুমি শুভ চৌধুরীর পিছে পিছে ঘুরছো, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কি এমন দিচ্ছে আমারও একটু কও। আমি তার মতো দিতে না পারলে কমও দিব না, বিশ্বাস করতে পারো। এক ধরনের কথায় সম্মুখীন কলি কখনো হয়নি, তাই না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। আরে কাঁদো কেন? বলে চোখের পানি মুছতে আসলে কলি দুপা পিছিয়ে চলে যায়। তোমার মনে হয় না কলি তুমি একটু বেশি বোকা? শুভ চৌধুরী ঢাকার এত সুন্দর সুন্দর মায়াগো পিছে না ঘুরে তোমার মতো গ্রামের একটা পিচ্চি মায়ের পিছে পিছে কেন ঘুরছে? তাকে তুমি বুঝো না, নাকি বুঝো না বোঝার ভান করে মজা নিচ্ছ? শিহাব ভাইয়া কি সব বলছেন? শুভ ভাইয়া জানতে পারলে অনেক রাগ করবো। ওই দেখছোস আমাকে শুভ চৌধুরী ভয় দেখাচ্ছে। বলে হা হা করে সবগুলো হেসে ওঠে। সবগুলো যখন হাসিতে ব্যস্ত, যখন কলি শিলার হাত ধরে টেনে নিয়ে আসলো ওখান থেকে, আর পিছ দিয়ে শিহাবের বন্ধুরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আরে ফুলকলি আমাকে লগে নিয়ে যাও, হাহা। তুই আইজি শুভ ভাইয়াকে ফোন করে বিচার দিবি? কি বেয়াদবেরা! আগে তো শুধু দূর থেকে ফাইজলামি করতো, আজ তো একদম সামনে এসে করছে। দেখছিস কত বড় সাহস! শিলা চুপ কর, এমনিতেই আমার ভালো লাগছে না। আর খবরদার শুভ ভাইয়ার কানে যেন এইসব না যায়, অনেক প্যারার মধ্যে আছে। তার উপর আমার এসব ঝামেলায় ওনাকে না জড়ানোই ভালো। উনি খুব রাগী, শোনার সাথে সাথে নিজের কাজ কর্ম ফেলে এখানে চলে আসবে, যা আমি একদমই চাই না। তাহলে কি করবি? এইসব এভাবেই চলতে দিবি? আজ হাত ধরছে, সাহস হয়েছে, কাজ যদি... তুই চিন্তা করিস না, আমি ঠিক সামলিয়ে নেব। এখন বাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। কলি ও শিলা যার যার বাসায় চলে গেল। আর বাসায় এসে কাউকে কিছু বলল না, চিন্তা করবে বলে। অবশ্য মন খারাপ ছিল বলে মা অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু কিছু একটা বলে বুঝিয়ে দিল। রুমে দরজা লাগিয়ে চিন্তা করছিল। আমি কি আসলে ওনার যোগ্য? সে তো অনেক ভালো কাউকে পেতে পারতো, এখনো পাবে। তাহলে এসব উদ্ভট চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। হঠাৎ মনে হলো কেউ ওর দরজা ধাক্কাচ্ছে। কোলে ঘুম ঘুম চোখে আগে টাইমটা দেখে আশ্চর্য হয়ে গেল। স্কুল থেকে এসেই ঘুম দিয়েছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। নিশ্চয়ই মা দরজা ধাক্কাচ্ছে। দরজা খোলার সাথে সাথে শিলা হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো কলির। কি রে শিলা, তুই এ সময় আর এত অস্থির লাগছে কেন তোকে? ওনা কই তোর? ওনা পর আর চল আমার সাথে। কোথায় আর কেন? তোর জম এসেছে। মানে? কলি বিস্ময় হয়ে, মানে শুভ ভাইয়া এসেছে। কি, কখন? আর তুই জানলি কি করে? শুধু কি আমি, পুরো গ্রাম জানে। মানে? চেয়ারম্যানের ছেলে শিহাব আর ওর বন্ধুদের নাকি শুভ ভাই গ্রামে এসে অনেক মারধর করেছে। একটু আগে আব্বা ফোন দিয়ে মারে বলছিল, আমি আড়াল হয়ে শুনছিলাম। আমি মনে করলাম তুই মনে হয় শুভ ভাইকে কিছু বলছিস। শিহাবের অবস্থা নাকি তেমন ভালো না, এক হাত তো ভাঙেই গেছে। শিলার কথা শুনে কলি মাথা ঘুরে পড়ে যেতে নিলে শিলা ধরে ফেলল, বলল, চল এখন আমার সাথে। কোথায়? কলি অবাক নয়নে তাকিয়ে আছে। কোথায় আবার? শুভ ভাইয়া ডাকছে তোকে। তোর ফোন বন্ধ বলে আমাকে ফোন দিয়ে তোকে ঘরে থেকে বের করতে বলছে। আমি সাসিকে বলেছি তোকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি, দুজনে মিলে নোট করব বলে। কিন্তু উনি তোর নাম্বার পেলো কোথায়? আর আমি কোথাও যাব না, আমাকে আজ তুলেই এক আছাড় মারবে। কোথা থেকে পেলো তা জানি না, তোকে না নিয়ে গেলে কাল নাকি আমাকে স্কুলেও ঢুকতে দেবে না। স্কুলটা তো আবার তার বাপের, জানোসই তো। সে যখন তখন আমাকে বের করে দিতে পারবে। কি জ্বালা বলতো।
আমি কিছুই করলাম না, আর মাঝখান দিয়া শাস্তি আমাকে পেতে হবে কেন রে? চল। বলেই কলি এক প্রকার টেনে নিয়ে গেল কলিকে। রাস্তাঘাট কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে। কোনো রকম শিলার ফোনের লাইট দিয়ে মেন রাস্তায় এসে পড়ে। একটা গাড়ি দাঁড়ানো, সামনে মাহির ভাইয়ের হাতের ইশারায় গাড়িতে বসতে বলল। কলি গাড়িতে বসে দেখে উনি এই গাড়িতে নেই। তাহলে কোথায় সে? কলির হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মাহির ভাইকে যে কিছু জিজ্ঞেস করবে তাও পারছে না। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে গেল। মাহির ভাই কলিকে ইশারা করে সামনের একটা ব্ল্যাক কালারের মাইক্রো দাঁড়িয়ে আছে, সেখানে যেতে বলল। কলির তো মনে হয় পা চলছে না। কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজাটা ধরতে নিলে ভেতর থেকে কেউ খুলে গম্ভীর গলায় গাড়িতে বসতে বলল। কলি গাড়িতে উঠে চুপচাপ বসে পড়ে। রাত বলে তেমন স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ওনাকে, তবে দূরে রাস্তার লাইটের হলদে আলোয় ওনার হালকা ছায়া দেখা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা গাড়ি রাস্তা দিয়ে গেলে হেডলাইটের আলোয় মানুষটির চেহারা দেখতে পায়। কতদিন পরে দেখা হলো, অথচ এইভাবে। এখনও রাগে একটা লোক নিয়ে দু আঙ্গুলের মাঝে সিগারেট নিয়ে কালো ধোঁয়া ছাড়ছে। গাড়ির একটা জানালা বাদের সব জানালা বন্ধ বলে বাতাসে সিগারেটের সব ধোঁয়া কলির নাকে আসা শুরু করছে, আর তাতেই কলির কাশি হচ্ছে। কলির কাশি থেকে উনি সিগারেটটা ফেলে দিল। কিছুক্ষণ পর কাশিটা বন্ধ হয়ে ভাবলো, যাক, একটু নিস্তার হলো। তখন উনি কলির কোমরটা ধরে একদম কাছে টেনে নিল। কলির হাত দুটো তার বুকের উপর, আর তার গরম নিঃশ্বাসগুলো কলির মুখের উপর আছড়ে পড়ছে। আর কলির নিঃশ্বাস নিতে কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। উনি কলির কপালে আসা ছোট ছোট চুলগুলো পরম যত্নে কানের পেছনে গুজে দিল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ফোন বন্ধ কেন তোর? স্কুল থেকে এসে খুলতে ভুলে গেছি। কিছুটা কাঁপা গলায় বলল। উনি কলিকে আরো একটু কাছে টেনে কলির ঘাড়ে তার মুখ রেখে ফিচেল স্বরে বলল। ঘুমিয়েছিলি? কলি শুধু মাথা নাড়ল, মুখ দিয়ে কিছু বলতে পারল না। গলা যেন শুকিয়ে যাচ্ছে ওর। আমার ঘুম হারাম করে তুই এমন শান্তিতে কিভাবে ঘুমাস? আমার কিন্তু তোর ঘুম দেখে খুব হিংসে হয় জানিস। হঠাৎ কলির ঘাড়ে ওনার শীতল ঠোঁটের ছোঁয়ায় কেঁপে উঠল। আস্তে আস্তে স্পর্শগুলো যেন আরো গম্ভীর হতে লাগলো। ওনার প্রতিটা ছোঁয়ায় কলিও যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন জানি কলির চোখ দিয়ে পানি পড়ছে। জানে না কেন, ওনার ভালোবাসার কারণে, নাকি এতদিন পর দেখা হবার কারণে, নাকি সকালের শিহাবের কথাগুলোর কারণে, জানে না। শুভ কলির মুখটা দু হাতে নিয়ে চোখ দুটোতে চুমু দিয়ে পানিগুলো শুষে নিল। কলি হালকা ধাক্কা দিয়ে দূরে সরে বসার চেষ্টা করলে শুভ আবার কলির কোমরকে আঁকড়ে ধরে কাছে টেনে নিজের ঠোঁট দুটি কলির ঠোঁটে প্রবেশ করতে লাগলো। মুহূর্তের মধ্যে কলির পুরো শরীরে পশম দাঁড়িয়ে গেল, আর শুভর নেশা যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। শুভর ভারী গরম নিঃশ্বাসগুলো কলির গালে এসে বাড়ি খাচ্ছে। আর কলির মনে হচ্ছে শুভ যদি তার কোমরকে এভাবে না ধরতো তাহলে হয়তো পড়েই যেত। কলির শরীর কেন জানি অবশ হয়ে পড়েছে। এর আগেও শুভ কলিকে এভাবে কিস করেছিল হাসপাতালে, কিন্তু আজ তো এক প্রকার উতলা হয়ে কিস করছে, যেন কত বছরের তৃষ্ণা নিবারিত হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর একসময় শুভ কলিকে ছেড়ে দিয়ে ঠোঁটে আবার একটা কিস করে। কলির কপালে কপাল রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে শুভ। কিছুক্ষণ পর কলিকে খুব যত্নে বুকে জড়িয়ে ধরে বলে, তুই কি ভেবেছিস তুই আমাকে না বললে আমি জানতে পারবো না? কলি মাথাটা উঁচু করে শুভর দিকে তাকায়। এত অবাক হবার কিছুই নেই। আমি দূরে থাকলেও আমার ছায়া তোর আশেপাশে থাকে। তোকে এখানে একা রেখে শহরে আমি কিভাবে নিশ্চিত থাকি? তুই তো আমার প্রাণ পাখি, যাকে একদিন শুভর খাঁচায় বন্দি হতে হবে। কিন্তু যতদিন বন্দি না করতে পারছি নজরে তো রাখতে হবে, তাই না? কারণ শুভর প্রাণটা যে তোর কাছে। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? তাই তোর কাছে আসা এমন অশুভ সব কিছুকেই শুভ শেষ করে দিবে। কলির কেন জানি আজকে শুভকে দেখে সত্যি ভয় লাগছে। কারণ শুভর এমন রূপের কথা শুনেছে শুধু, কিন্তু দেখেনি। কিন্তু শিহাব কলিকে শুভ আর কিছু বলতে দিল না, ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বলল। এই নামটা তোর মুখে আমি আর শুনতে চাই না। আমার জিনিসের দিকে হাত দেওয়ার শাস্তিও পেয়ে গেছে। আশা করি জীবনে ভুলেও আর তোর সামনে আসবে না। আজ সকালে শুভ ফাহিমকে সাথে নিয়ে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল অফিসে। এমন সময় একটা নাম্বার থেকে কল আসে। অন্য কোনো নাম্বার হলে শুভ কখনোই ধরতো না কাজের মাঝে, কিন্তু কাজ ছাড়া বা বিশেষ কোনো দরকার ছাড়াই নাম্বার থেকে যখন তখন ফোন আসে না, তাই শুভ ফোনটা রিসিভ করলো।
ফাহিম লক্ষ্য করলো ফোনে কথা বলতে বলতে শুভর চেহারার রং পাল্টে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে আছাড় দিলে ভেঙে চুরমার হয়ে যায়। শুভ তার বিয়েকে আজকে সব মিটিং ক্যান্সেল করে দিতে বলে, অফিস থেকে বের হয়ে যায়। ফাহিম বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই ফাহিমও পিছিয়ে পিছিয়ে শুভর সাথে গাড়িতে উঠে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই শুভ গ্রামে এসে পড়ে। শিহাবকে খুঁজতে হয়নি শুভর, কারণ গ্রামে শুভর কিছু বিশ্বস্ত ছেলে আছে, তারাই শিহাব আর তার বন্ধুদের ধরে এনেছে শুভর হুকুমে। বাজারে দাঁড়ানো হাজারো মানুষের মনে কৌতূহলী বেড়ে গেল। এ সময় এখানে শুভ চৌধুরীকে দেখে স্কুলের ভেতর ঢুকে দরজা লাগিয়ে শিহাব ও তার বন্ধুদের অনেক মানে শুভকে ফাহিম একা কিছুতেই সামলাতে পারে না। এমন সময় ইনাম ও মাহিরও দৌড়ে এসে শুভকে ধরতে। এখানে আসার সময় ফাহিমই তাদের ইনফর্ম করে, কারণ ফাহিম ভালো করে বুঝতে পারে আজ কিছু একটা ভয়ঙ্কর হবে। ভাই শান্ত হো প্লিজ, তা না হলে মরে যাবে। হাউ ডেয়ার ইউ টাচ হার? আই এম নট গনা কিল হিম, আই উইল কিল হিম। কিভাবে শান্ত হব আমি? এতক্ষণে চেয়ারম্যানও স্কুলের গেটের সামনে এসে পড়েছে নিজের লোকজন নিয়ে, কিন্তু ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ স্কুলের গেট খোলা হলে চেয়ারম্যান দৌড়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ছেলেকে পড়ে থাকতে দেখে তারপর তাড়াতাড়ি করে ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। ফাহিম ফোন দিয়ে শুভর চাচাকে সব বলে এখানে কি কি হয়েছে। শুভর চাচা চেয়ারম্যানকে ফোন দিয়ে খুব কড়া করে শাসিয়ে দেয় যাতে কোনো পুলিশ কেস না করে, কারণ শুভর বাবার চাচার কারণে এখন এলাকার চেয়ারম্যান তিনি, তাই চাইলেও শুভর বিরুদ্ধে কিছু করতে পারবে না। আজকের এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর এতে যে কলির জীবনে প্রভাব ফেলবে তা শুভ চিন্তা করেনি। রাগের মাথায় করে ফেলেছে, কিন্তু গ্রামের মানুষজন কানাকানি করা শুরু করে দিল। চৌধুরী বাড়ির ছেলে শিহাবকে মারল কার জন্য? সেদিন রাতেই শুভ কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বেশ কিছুদিন পার হয়ে গেল, শুভ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ব্যস্ততার মাঝেও শুভকে একটা জিনিস খুব তাড়া দিচ্ছে, তা হলো কিছুদিন ধরে কলির বিহেভিয়ার। কলি কিছুটা দূরত্ব বজায় রেখে কথা বলে। শুভ অনেকবার জানতে চেয়েছিল কলির কী হয়েছে, কিন্তু অবশেষে শুভকে নিরাশ হতে হলো। সেদিনের পর ঘটনার পর কলির জীবনে কিছু না বেশ কিছুটা প্রভাব ফেলেছে। পুরো গ্রামে কানাঘোষা হতে লাগলো এবং এর রেশ কলির বাসায় পৌঁছালো। গ্রামের মানুষের কানাঘুষা যে তার মেয়েকে নিয়ে কলির বাবা তা ভালো করেই বুঝতে পারল, কিন্তু আসলাম আমির বুঝতে পারছে না শুভর এমন করার কারণ কি। কলিকে শুভ ছোটকাল থেকে খুব আদর করতো, কিন্তু এখন শুভর কাজকর্ম অন্য কিছুর আভাস পাচ্ছে। এগুলো এখনই থামাতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে বলে আসলাম আমির মনে করে। তাই কলিকে ডেকে শুভর সাথে কম কথা বলতে পড়লো। শুধু বাসায় না, কলিকে স্কুলেও খুব প্যারা হতে হলো। টিফিন পিরিয়ডে কলি শিলার সাথে বসে গল্প করছিল। এমন সময় ওদের ক্লাসের কিছু মেয়ে এসে কলিকে খুব আজে বাজে কথা শুনিয়ে যায়। শুভকে কীভাবে ফাঁসিয়েছে, টাকার লোভে নিজের থেকে বড় একজন মানুষকে ফাঁসাতে লজ্জা করে নাই। আর শুভ চৌধুরীও বা কীভাবে তোমার মতো মেয়েকে পছন্দ করেছে আল্লাহই জানে। কিশোরী কলি বয়সটা বা কত, একসাথে এত কিছু হজম করতে পারছে না। মন আর মনের মাঝে যেন এক বিশাল লড়াই পেকে গেছে, যার থেকে কলি বের হতে পারছে না। গ্রামের মেয়ে কলি কখনো কারোর সাথে তেমন মিশে নাই, ঝগড়া তো দূরের কথা। আর এসব কিছুর প্রভাব কলি আর শুভর সম্পর্কেও পড়েছে। অফিস আর কলির টেনশন নিয়ে শুভ এমনি হাঁপিয়ে পড়েছে, তার উপর বাসায় গিয়ে শুভর মন মেজাজ আরও খারাপ হয়ে গেল। যখন শুভর বাবা শুভর বিয়ের কথা তুলল, পরিবারের বড় ছেলে শুভ বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ বিয়ে নিয়ে শুভর কোনো মাথা ব্যথা নেই। বিয়ের প্রতি শুভর এমন উদাসীনতা দেখে আজমা চৌধুরী ছেলের উপর খুব বেশি নারাজ। তবে আজ ছেলেকে জবাব দিতেই হবে, কারণ শুভর জন্য খুব একটা ভালো প্রস্তাব এসেছে। এমন ভালো প্রস্তাব প্রায় আসে, কিন্তু শুভ এসব কিছু কখনো সিরিয়াসলি নেয় না, আর আজও নিল না। তাই মুখের উপর না বলেই শুভ ড্রয়িং রুম ত্যাগ করলো। আজমা চৌধুরী বাদে সবাই জানে এই না এর পেছনে কারণ কি। কিছুদিন পর কলির জন্মদিন, আর এবার কলি 17তে পা দিবে। আর এবারে জন্মদিনে শুভ কলির সাথেই কাটাতে চায়। আর সামনে গেলে জানাও যাবে কলি কেন এমন করছে, কি দোষ শুভর, কেন ওদের সম্পর্কে দূরত্ব বেড়ে গেল হঠাৎ। তোর দূরত্ব যে আমাকে ভীষণ পরিমাণ পোড়াচ্ছে তা কি তুই বুঝতে পারিস না? সকাল সকাল শুভ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল।
তবে এবার শুভ একাই গেল, কাউকে সাথে করে নেয়নি। কলির জন্মদিনের জন্য সকাল সকালই কলির মা কলির জন্য পায়েস রান্না করলো এবং নিজের হাতে মেয়েকে খাইয়েও দিল। প্রতি বছরে কলির জন্মদিনে ওর মা পায়েস রান্না করতে ভুলে না, কলির পছন্দ বলে। কলি তার মাকে বাবার কথা জিজ্ঞেস করলো। মা বাবা কোথায়? তোর বাবা তোর ছোট ফুপুকে দেখতে গেছে। কাল রাত ফোন এসেছিল, তোর ছোট ফুপু নাকি অসুস্থ, তাই ফজরের নামাজ পড়েই রওনা দিয়ে দিল। আমাকে ডাকলে না কেন? আমিও যেতাম বাবার সাথে, কতদিন হলো দেখি না ওদের। এ কি করে হয়? তোর না কিছুদিন পর পরীক্ষা, পরীক্ষার পর তোর মিলিয়াপুর বাসা থেকে কিছুদিন ঘুরে আসিস। মেয়েটা বারবার ফোন দেয় তোকে নিয়ে যাওয়ার জন্য। সত্যি মা? সত্যি, আমি তোর বাবাকে বলে দিবনি। কলি ছিল নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পথে শুভর গাড়ি দেখে থেমে যায়। শুভকে এত সকালে দেখতে পেয়ে কলি খুবই আশ্চর্য হলো। তার মানে শুভ রাত ভোর ড্রাইভিং করে কলির সাথে দেখা করতে এসেছে। শিলাও নিপা কলিকে রেখে স্কুলের দিকে চলে গেল, কিন্তু কলি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে আর আশেপাশে কেউ আছে কিনা বারবার আর চোখে চেক করছে। গাড়িতে বসা অবস্থায় এতক্ষণ ধরে কলির সব কিছু দেখছিল শুভ। কলিকে হাত দিয়ে ইশারা করার পরও যখন কলি গাড়িতে উঠলো না, তখন শুভর বের হয়ে কলির হাত ধরে টেনে এনে গাড়িতে বসালো। গাড়ি চলছে তার আপন গতিতে। কলি আর চোখে বারবার শুভর দিকে তাকাচ্ছে, আসলে বোঝার চেষ্টা করছে শুভ রেগে আছে নাকি, কিন্তু আজ কলি ব্যর্থ। শুভর মুখের ভঙ্গিমা দেখেও কিছুই বোঝার উপায় নেই, কিন্তু কলি ভীষণ ভয়ে আছে, কারণ কলি জানে কয়েকদিন ধরে শুভর সাথে একটা বারও ভালো করে কথা বলেনি কলি। শুভর ফোন মেসেজ এর রিপ্লাই ঠিক মতো দেয়নি, তার জন্য আজ তাকে কয়টা থাপ্পড় খেতে হয় কে জানে। কলি গালে হাত দিয়ে কথাগুলো ভাবছে। এই লম্বু জানি তোর কি অবস্থা করে আল্লাহ জানে কলি। গাড়ি অনেকক্ষণ ধরে চলছে, কোথায় যাচ্ছে দেখার জন্য কলি বাইরের দিকে তাকিয়ে খেয়াল করলো গ্রাম থেকে অনেক দূরে চলে আসছে তারা। আশেপাশে এখন আর বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে পথে দুধারে ঘন শালবন, যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ। কিছুক্ষণ পর একটা বিলের পাড়ে এসে গাড়িটা থেমে গেল। কলি চারপাশ তাকিয়ে দেখে জায়গাটা অনেক সুন্দর। লতা পাতা গুল্মে ভরা বিলের পানিতে ফোটা অজস্র লাল শাপলাগুলো যেন আজ সূর্যের লাল আভাকেও হার মানিয়ে দেবে। দেখলেই চোখ ধাঁধিয়ে যায়, মন জুড়িয়ে যায়। এমন জায়গায় কলির আগে আসা হয়নি। চারপাশে প্রকৃতি দেখলে কলি এতটাই ব্যস্ত যে পাশে বসা শুভ যে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার কোনো খবর নেই। মুখে বিশাল হাসি বিস্তৃত করে যখন শুভর দিকে তাকালো, মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল। সাথে সাথে চোখ সরিয়ে ফেলল কলি, কারণ শুভ চোখে তাকালে কলি যে হারিয়ে যেতে মন চায়। এই চোখের মায়া যে পড়ে যায় বারবার। ছেলেদের চোখও যে এত সুন্দর হয় তা হয়তো শুভকে না দেখলে কলি জানতেই পারতো না। তুই কি জানিস তোর হাসিটা দিয়ে কতভাবে আমাকে ঘায়েল করিস? যখন তুই প্রাণ খুলে হাসিস আমার মনে হয় আমার মনের বাগানের সব ফুলগুলো যেন একত্রে ফুটে উঠছে। বারবার তোর এই হাসি মাখা মুখটার কাছে আমার রাগ অভিমানগুলো যেন ধোঁয়ার মতো উড়ে যায়। কলি চুপচাপ মাথা নিচু করে কথাগুলো শুনছিল, কিন্তু মুখ দিয়ে কিছুই বলছিল না। তাই শুভ কলিকে টেনে কাছে এনে নিজের কোলে বসালো, হাত দুটো দিয়ে কলির কোমরকে আবদ্ধ করে ফেললো। কি হয়েছে জান, এমন কেন করছিস আমার সাথে বল? তোর এই চুপ্পি আর মলিন মুখ আমাকে শান্তি দিচ্ছে না। আমি কি এমন কিছু করেছি যাতে তুই কষ্ট পেয়েছিস বল প্লিজ? আমি নিজেকে শুধরিয়ে নিব, প্রমিস। শুভ কলির কাঁধে নিজের মাথাটা রেখে তবু আমাকে এভাবে শাস্তি দিস না। কলি কি বলবে? কলি তো নিজেই গোলক ধাঁধার মধ্যে ঘুরছে। সে তো নিজেও জানে না অন্যের অভিমানগুলো সব শুভর উপর ফেলছে। সবার কুটকুট কথাগুলো কলিকে ভীষণ ভেঙে ফেলেছে, কারণ কলির ছোট মন এসবের জন্য প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো কলি। শুভ কলিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর কলির কান্না কিছুটা বন্ধ হলে শুভ কলির মুখটা দুহাত দিয়ে ধরে। কি হয়েছে বল আমাকে। এবার কলি মুখ খুলল। সেদিন শুভ যাওয়ার পর থেকে কি কি হলো সব বলল। বাবাও আপনার সাথে কথা বলতে মানা করেছে, কেন সবাই এমন করছে। এসব শুনে শুভ কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সেদিনের এমন করাটা ঠিক হয়নি। কলির কথাটা অন্তত ভাবা উচিত ছিল। আজ ওর রাগ করা একটা ভুলের কাজের জন্য কলির দিকে আঙুল তোলার সাহস পাচ্ছে সবাই। শুভ কলির ছোট ছোট আঙুলের দিকে নিজের আঙুলগুলো ঢুকিয়ে মুঠো করে নিল।
জানিস কলি, আমি বলেছিলাম না আমাদের সম্পর্কটা এতটা সহজ না। তোর আর আমার মাঝে একটা বিশাল দেয়াল আছে। এই দেয়ালটা পার করা এতটা সহজ হবে না আমাদের জন্য, কারণ যখনই আমরা এক হতে চাইব দেয়ালটা আরও উঁচু হয়ে যাবে আমাদেরকে বাধা দেওয়ার জন্য। তোকে আমাকে আরও অনেক কিছু শোনার জন্য তৈরি হয়ে থাকতে হবে। অনেকে অনেক কথা বলবে, কিন্তু সবথেকে সত্য কথা হলো তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে। সারা দুনিয়া এসেও এটা চেঞ্জ করতে পারবে না, নাহি তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে। তাই আর কোনো দিন এসব কথা শুনে আমাকে শাস্তি দিবি না। আমি এসব কটু কথা সহ্য করতে পারবো, কিন্তু তোর এই অবহেলা সহ্য করতে পারবো না। শুভর কথাগুলো শুনে কলিও শুভকে টাইট করে জড়িয়ে ধরলো। তা দেখে শুভ হেসে দিল। তুই কি জানিস তুই যে একটা পাগল, আর আমাকেও পাগল করে দিচ্ছিস দিন দিন। কলির পাগল। কলিকে নিয়ে শুভ গাড়ি থেকে নেমে বিলের পাশে বসলো। লাল শাপলা দিয়ে পুরো বিলটা ভরে যাচ্ছে। মাঝে মাঝে কিছু সাদা বক এসে উড়ে যায়। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? শুভ কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। হঠাৎ কলির মাথায় প্রশ্ন কেন আসলো? আর কলি, সে তো এখনো শুভর দিকে তাকিয়ে আছে উত্তর জানার জন্য। কয়েকজন আছে। মানে কয়জন? আমি তো দেখলাম আপনার আইডিতে ছেলের থেকে মেয়ের সংখ্যাই বেশি। তা আবার যেমন তেমন না, এক একটা লুচ্চা মার্কা। কলির কথা শুনে শুভর চোখগুলো বের হয়ে যাওয়ার মতো। কি বলছিস? আর এক মিনিট, তুই আমার আইডি চেক করেছিস কবে? তুই আইডি খুলেছিস? না, আমি এখনো খুলিনি। আমাকে তো শিলা দেখালো। ভাবছি এবার আমারও খোলা দরকার, তাহলে আমারও কয়েকটা বয়ফ্রেন্ড হবে। কি বলেন? কলি শুভর দিকে ভ্রুটা উঁচু নিচু করে বলল। শুভ বুঝতে পারলো তার পিচ্ছি তাকে কথার জালে কি বোঝাতে চাইছে। তাই শুভ কলির এক পেনি টেনে নিজের সামনে বসালো। লাগছে। পকেট থেকে মোবাইলটা বের করে কলির হাতে দিল। আমি এটা দিয়ে কি করব? তোর যা চেক করার দরকার করতে পারিস। আমার কোনো কিছু তোকে লুকিয়ে চেক করতে হবে না। আর ফ্রেন্ড লিস্টে 1000 ফ্রেন্ড থাকলে কি হবে? আমি তো কারোর সাথে কথা বলি না, তুই চেক করতে পারিস। ফোনটা তো লক করা। পাসওয়ার্ড দে, খুলে যাবে। আপনার পাসওয়ার্ড আমি কি করে জানবো? তাই তো। আচ্ছা, লাভ কলি টাইপ কর। কলি শুভর দিকে অবিশ্বাসী চোখে তাকালো, তারপর টাইপ করলো। মোবাইল সত্যি খুলে গেল। কলির মুখে রাজ্য জয় করা হাসি ফুটে উঠলো। এরপর শুভর আইডিতে গেল। এখানেও সেম পাসওয়ার্ড ছিল। প্রায় 1 ঘন্টা ধরে কলি শুভর মোবাইলটা চেক করলো। এদের মধ্যে কয়েকজনকে তো ব্লক লিস্টে ফেলে দিল কলি। আর শুভ বসে বসে কলির কাণ্ডগুলো দেখছে। শুভ জানে কলি ওকে সন্দেহ করছে না, কিন্তু আজ শুভ কলিকে বাধা দিলে না চাওয়া সত্ত্বেও সন্দেহ অবশ্যই করতো। এসব কিছু কলির বয়সের দোষ। সময়ের সাথে ম্যাচুরিটি বাড়লে কলিও এসব আবল তাবল চিন্তা আর করবে না। অনেকদিন পর শুভ কলির সাথে কিছু ভালো সময় কাটালো, কিন্তু এখন যেতে হবে, কারণ কলির ছুটির সময় হয়ে যাচ্ছে। তার আগে কলিকে পৌঁছে দিতে হবে। কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শুভ আবার ঢাকায় রওনা দিল। এদিকে অর্পা ফ্রেন্ডসদের সাথে শপিং করতে এসেছিল। শপিং শেষে সবাই কফি হাউসে কফি খাওয়ার প্ল্যানিং করলো। সেখানে হঠাৎ চোখ পড়লো সামনের টেবিলে বসে থাকা কাপালের উপর। এ আর কেউ না, ওরই হাজবেন্ড ফাহিম, তা আবার একটি সুন্দরী মেয়ের সাথে। কিছুক্ষণ পর মেয়েটি ফাহিমের হাতটা ধরে। ফাহিমও মুচকি হেসে অন্য হাত দিয়ে মেয়েটার হাত ধরে কিছু একটা বলে, যার কারণে মেয়েটি খুশি হয়ে যায়। অর্পা রাগে ফুসফুস করতে করতে ফাহিমের সামনে যায়। ঘরে বউ রেখে এসব করতে লজ্জা করে না তোমার ফাইভ? সামনে তাকিয়ে দেখে অর্পা দাঁড়িয়ে আছে। সুন্দর চেহারাতে রাগে পেতনির মতো করে ফেলেছে। ফাহিম, অর্পা তুমি তুমি এখানে কি করছো? কেন? এখানে বুঝি আমার আসা নিষেধ? আর ভালোই হয়েছে এসে। আজ না আসলে তো তোমার প্রেমিলা দেখতেই পারতাম না। ফাহিম, কি যাতা বলছো? তোমার মাথা ঠিক আছে? বাসায় যাও, পরে কথা বলবো। কি বললে ফাহিম তুমি? আমি পাগল? আরে আশ্চর্য, আমি কখন তোমাকে পাগল বললাম? এইমাত্র কি বললে? আমার মাথা খারাপ? এই মেয়ের কারণে তুমি আমাকে পাগল বললে? আমি আজ এই মেয়েকে কালা পানিতে চুবিয়ে মারবো। বলে অর্পা ঈশিতার দিকে আগালো। ফাহিম অর্পাকে ধরে ফেলে। কি করছো অর্পা? ও আমার আর শুভর কলেজ ফ্রেন্ড, কালই লন্ডন থেকে এসেছে। ওর হাজবেন্ডের সাথে কিছু ঝামেলা চলছিল বলে আমার আর শুভর হেল্প চাইতে আসে। শুভ তো নেই, তাই আমি একা এসেছি ওর সাথে দেখা করতে। ঈশিতা চলে গেল। ফাহিমও যাওয়ার জন্য পা বাড়ালেই অর্পা এক হাত ধরে সরি বলে। ফাহিম অর্পার হাতটা সরিয়ে। সরি শব্দটার মিনিংসও জানো না তুমি? যদি জানতে তাহলে আমার সরিগুলো এতদিন অ্যাকসেপ্ট করে নিতে।
আর আমি যে তোমার হাজবেন্ড এখনো সেটা মনে রাখার জন্য ধন্যবাদ। ফাহিম চলে গেল কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়ে। আর অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। চোখগুলো কখন ছলছল হয়ে গেল অর্পাও বুঝতে পারল না। কলি বাড়িতে এসে ওর কাজিনদের চিল্লাচিল্লি শুনতে পেয়ে দৌড়ে ঘরের ভেতর গিয়ে দেখে মামুন পায়ের উপর পা তুলে মোবাইল টিপছে। আর জুই জবা প্রতিবারের মতো এবারও ঝগড়া করছে, তাও আবার একটা সিঙ্গারা নিয়ে। জুই বলছে এটা ওর ভাগে আর জবা বলছে ওর ভাগে। কলি যে ওদের সামনে কখন থেকে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খবরই নেই কারোর। তাই কলি সিঙ্গারাটা নিয়ে খেতে খেতে নিজের রুমে চলে গেল। জুই যাওয়ার এতক্ষণ পর হুঁশ আসলো। কলি এবারও ওদের ঝগড়া ফায়দা নিল, দুজনেই কলি বলে চিল্লে উঠল। এতক্ষণ পর মামুন বুঝতে পারলো এখন রুমের মধ্যে ছোটোখাটো একটা টর্নেডো হবে। জুই জবা কলিকে মারার জন্য ওর পিছে ছুটতে লাগলো। কলিও বুঝতে পেরে দৌড়ে ওর ফুফুর পেছনে লুকিয়ে পড়লো। কলির ফুফু কলিকে আড়াল করে ফেললো। এই থাম, খবরদার আমার মেয়ের দিকে যদি একদম আসিস তাহলে কিন্তু তোদের দুজনকেই আজ কিছু খেতেই দিব না। মা, তুমি সব সময় কলির সাপোর্ট করো কেন? জানো ও কি করেছে? আমার জানতে হবে না, যা তোরা এখান থেকে। আমার মেয়েটির সাথে বাজাবাজি করার বাহানা খুঁজছিস। সত্যি বলছো ফুপু? তুমি আমাকে বেশি আদর করো বলে ওরা আমাকে হিংসা করে? কলির ফুফুকে জোরে ধরে একটু ন্যাকামি করে বলছে সেলিনা বেগম, কলির বাবার আপন ছোট বোন। আজ সকালে কলির বাবা সেলিনা বেগমকে দেখতে গিয়েছিল। আসলে ভাইকে নিজের অসুস্থতার মিথ্যা কথা বলে নিজের বাড়িতে আসতে বাধ্য করলো। ব্যস্ততার অজুহাতে কলির বাবা অনেকদিন ধরে বোনের সাথে দেখা করতে পারছিলেন না, তাই ভাইকে দেখার জন্য একটু মিথ্যা বলতে ক্ষতি নেই। সে মনে করে কলিকে ছোটকাল থেকে খুব আদর করে, এমনকি নিজের মেয়েদের থেকে বেশি। সে তো আশায় আছে মামুনের বউ করে কলিকে সে নিজের কাছে একেবারে নিয়ে যাবে। শুভ আজ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেতে হবে বলে, কারণ আজ নাকি শ্বশুর বাবা আজমল চৌধুরী ছোটবেলার বন্ধু শাফিন রহমান তার পরিবার সহ ডিনারে আসবে। তাই শুভকেও বাসায় তাড়াতাড়ি আসার জন্য আজমল চৌধুরী নিজে ফোন দিয়ে জানায়। শুভ প্রথমে রাজি না হলেও পরে বাবা জোরাজোরিতে বাধ্য হয়ে আসতে। শাফিন রহমান তার ওয়াইফ ও দুকন্যা আরুষি এবং আরোহীকে সাথে নিয়ে চৌধুরী বাড়িতে পৌঁছালো। তাদের রিসিভ করতে বাড়ির সদর দরজায় মিস্টার এবং মিসেস চৌধুরী স্বয়ং আসলো। ছোটবেলার বন্ধু তার উপর এত বছর পর দেখা পেয়ে দুজন কোলাকুলি করে নিল। আজমল চৌধুরী বাড়ির সবার সাথে পরিচয় করে দিল তাদেরকে, কিন্তু আরুষির চোখ খুঁজছে শুধু একজনকে, সে হলো শুভ। সেদিন শুভকে দেখার পর থেকে শুভকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় আরুষি। তাই তো শুভ ডিটেলস খোঁজার পর জানতে পারে তার বাবা শুভর বাবা বাল্যকালের ফ্রেন্ড। এই সুযোগে নিজের বাবাকে তার পছন্দের কথা জানায়, এমনকি জেদ করে বিয়ে করলে শুভকে করবে, তা না হলে এদের ছেড়েও একেবারে জন্য চলে যাবে। শাফিন রহমান মেয়ে আরুষির প্রতি একটু দুর্বল, তাই তো মেয়ের সব চাওয়া পাওয়া তিনি সব সময় পূর্ণ করেছেন, এবারও করবেন বলে কথা দিল। তাই তো চৌধুরী বাড়িতে নিচ থেকে ডিনারের দাওয়াত চেয়ে নেন। কিছুক্ষণ পর শুভ বাসায় এসে পড়ে, আর এসে ড্রয়িং রুমে সবাইকে একত্রে পেয়ে যায়। শুভ সবার সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ কথা বলে, ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। শুভর সাথে কত কথা বলবে বলে ভেবে এসেছিল আরুষি, কিন্তু শুভকে দেখি আরুষির কথা যেন বন্ধ হয়ে যায়। শুভ রুমে এসে কলিকে আগে একটা ফোন করে, কিন্তু কলি ফোন রিসিভ করে না বলে ফ্রেশ হতে চলে যায়। মামুন কলি ছাদে দাঁড়িয়ে কথা বলছে, আর জুই জবা আবার কিছু একটা বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া করছে। আসলে জুই জবা জমজ, কিন্তু ওদের সম্পর্ক দা কুমড়োর মতো, তাই তো সারাক্ষণ লেগেই থাকে। কলির থেকে 1 বছর ছোট তারা। কি রে, তোর হিরোর খবর কি? কলি আজ প্রথম মামুনের কথায় লজ্জা পেল। ও মাই গড, কলি তুই লজ্জা পাচ্ছিস? তার মানে চুটিয়ে প্রেম চলছে, ঠিক তো? ভাইয়া, তুমি কিন্তু সব সময় বেশি কথা বলো। মামুন কলির গালগুলো টেনে, মাই লিটল সিস্টার, আমি বেশি কথা বলছি না, আচ্ছা কথা কই। তাই তো তোর গলাটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে, এখন আমাকে সব বল যা জানি না আমি। অ্যাকচুয়ালি কলি আর মামুন খুব ক্লোজ। মামুন কলি থেকে প্রায় 4 বছরে বড় হলেও দুজনের সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো। শুভর প্রতি ওর ফিলিংসের কথা সবার আগেই মামুনই জানতে পারে, কিন্তু তখন মামুন এসব কলির আবেগ বলে মনে করত, আর একসময় ঠিক হয়ে যাবে বলে আশা করত। কিন্তু মামুনের আশায় কলি জল ঢেলে দেয়। কলি মামুনকে সব খুলে বলে। সত্যি বলছিস শুভ ভাইও তোকে ভালোবাসে? অনেক। ও মাই গড, অবশেষে নিজের পাগলামিতে শুভ ভাইকে জড়িয়ে ফেললি। আচ্ছা মামা জানে কিছু?
না, বাবা তো আমাকে শুভর সাথে কথাও বলতে মানা করেছে জানো। কোলের মনটা খারাপ হয়ে যায়। মামুন কোলের মনটা ঠিক করার জন্য জানিস তোর ফুপু কি প্ল্যান করেছে? কি? কৌতূহল বশত জানতে চাইল। তোর আর আমার বিয়ে দিতে চাই। কি? আমি তোমাকে বিয়ে একদমই করব না। আমি মনে হয় তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ঠিক আছে। আচ্ছা, ফুপুকে কিছু বলনি তুমি? বলে দিয়েছি, আমি দরকার হলে কলাগাছকে বিয়ে করব, তবুও কলিকে ইম্পসিবল। ঠিক। কোলে অন্য মনস্ক হয়ে বলল। তার মানে কি আমি কলা গাছ থেকেও খারাপ? এ কথা বলেই কলি মামুনকে মারতে লাগলো। মামুন আর কলির সম্পর্কটাই এমন, কিন্তু ওদের সেই সম্পর্কটা অনেকেই বুঝে না। সব সম্পর্ক যে প্রেমের হতে হবে এমন কোনো কথা নেই। কিছু সম্পর্ক আপনাকে বাঁচাতে, হাসতে আর সামনে বাড়াতে সাহায্য করবে, তাই সব সম্পর্কের মানে খুঁজতে যাবেন না কখনো। আচ্ছা এবার থাম, শুনলাম আমার পাখি নাকি ফোন নিয়েছে, নাম্বারটা দে তো। শিলা জানলে আমাকে খুন করবে। আরে জানবো না, তুই বলিস তোর মোবাইল থেকে চুরি করে নিচ্ছে। ছি, তুমি আমাকে মিথ্যা বলতে বলছো? আমার জন্য একটু মিথ্যা বলতে পারবি না? কেমন বোন তুই? আর নিজে তো প্রেম করে ঘুরে বেড়াচ্ছিস, আমার লাইনটা একটু ধরিয়ে দে। পারুম না, নিজেটা নিজে কইরা নাও। মামুন অনেক আগ থেকে কোলের বান্ধবী শিলাকে পছন্দ করে, কিন্তু বেচারা আজও তার মনের কথা বলতে পারেনি। আর শিলার যেহেতু ফোন ছিল না, তাই এতদিন কথাও বলতে পারতো না। মাঝে মাঝে কলিদের বাসায় আসলে দেখা হতো, এতটুকুই। কিন্তু এখন যেহেতু শিলার হাতে ফোন আছে, তাই এবার যেভাবে হোক শিলাকে লাইনে আনতেই হবে। মামুন ভাবছে। শুভ ড্রয়িং রুমে বসে সবার সাথে বসে আছে। আরুষি বারবার পারে না চোখ দিয়ে শুভকে গিলে খাচ্ছে, কিন্তু শুভ সেদিকে কোনো খবর নেই। শুভ তার মোবাইল ব্যস্ত, কারণ কলি মেসেজ করেছে বাড়িতে মেহমান, তা হয়তো আজ কথা বলতে পারবে না। কিন্তু শুভ কিছুতেই মানছে না। কলিকে যথারীতি কয়েকটা হুমকি দিয়ে দিল। আজ কথা না বললে ওর কপালে খারাপই আছে। মাহির, ইনাম, রাহি, অর্পা, আরুষি আর আরোহী সবাই মিলে গল্প করছে, শুধু শুভ ছাড়া। শুভর এখানে একদম ভালো লাগছে না। কলির ওপর ভীষণ রাগ উঠছে। সামনে থাকলে হয়তো বুঝিয়ে দিত শুভকে রাগানোর পরিণতি কি হতে পারে। তাই মাকে বলে নিজের রুমে চলে গেল। শুভকে চলে যেতে দেখে আরুষির মনটাও খারাপ হয়ে গেল। এত কষ্ট করে সেজে খুঁজে এসে কি লাভ হলো? খারুসটা ওকে একবারও দেখলো না। এদিক দিয়ে আজমাল ও শাফিন রহমানের মধ্যে কিছু কথা হলো, যা কারো কানে এখনো পৌঁছায়নি। সবাইকে সারপ্রাইজ দেবে বলে কাউকে বলবে না এখন তারা ডিসিশন নিল। কিছুদিন পর মিস্টার এবং মিসেস চৌধুরীর 35তম ম্যারেজ অ্যানিভার্সারি। সেদিন একটা পার্টির আয়োজন করা হবে, সেখানেই সবাইকে সারপ্রাইজ দিবে। কিন্তু এই সারপ্রাইজ কলি আর শুভর জন্য কতটা ভয়ানক হবে কে জানে। তাদের মাঝে বাধা হয়ে দেয়ালটা যেন আরো শক্ত হয়ে যাচ্ছে, যা হয়তো শুভ চাইলেও ভাঙতে পারবে না। এদিকে কলির বাবা উঠানে বসে পত্রিকা পড়ছে। হঠাৎ কি মনে করে কলির মাকে ডাক দিল এক কাপ চায়ের জন্য। কলির মা এক কাপ চা হাতে নিয়ে উঠানে বসে আসলাম আমিরের দিকে গেল। কলির বাবা আসলাম আমির স্ত্রীর দিকে তাকে হাসি মুখে চাটা হাতে তুলে নিলেন। চায়ের মুখে চুমুক দিয়ে তৃপ্তির কণ্ঠে বলল, জানো কলির মা, তোমার হাতে চায়ের স্বাদ আমি এখনো আর কারুর হাতে পাইনি। কেমনে বানাও এমন চা কও তো? আপনি একটু বাড়াইয়া কইতেছেন। এ এমন কি আর, চাপাতি, চিনি, দুধ হয়ে গেল চা। আপনার কাছে তো আমার হাতে সব রান্নাই ভালো লাগে। এইটারে ভালোবাসা কয়, বুঝেছ? হইছে, বুড়ো বয়সে ভীমরতি শুরু করছেন মনে হয়। কলির বাবা হেসে দিল কলির মার কথায়। একটা কথা শুনছ? কোন কথা? চৌধুরী বাড়ির বড় পোলা শোভর বিয়া ঠিক হইয়া গেছে। আমাগো চেয়ারম্যানকে এঙ্গেজমেন্টের দাওয়াত দিয়া গেল চৌধুরী নিজে আইসা। ভালোই হইছে কি কও, বিয়ার বয়স তো পার হইয়া যাইতাছে আর কত। হঠাৎ ভেতরের রুম থেকে কিছু পড়ার শব্দ হলো। কলির মার বুঝতে বাকি রইল না, কলির সব শুনে ফেলেছে। কলির মা দেখো তো কি পড়লো। কলির মা তাড়াতাড়ি করে কলির রুমের দিকে ছুটে গেল। কলি মাটিতে বসে আছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। কলির মা দৌড়ে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে। কলি মায়ের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। মা এটা সহ্য করতে পারে না। কাল রাতেও কথা হয়েছে তার সাথে, সে তো আমায় বলেনি সে বিদেশ যাচ্ছে কিছুদিনের জন্য। কিন্তু বিয়ার কথা বলে নাই আমায়। এইসব মিথ্যা, সব মিথ্যা, আমি বিশ্বাস করি না মা। বলে কাঁদতে লাগলো। কি বলে মেয়েকে সান্ত্বনা দেবে কলির মা জানে না। মেয়ের খুশির কথা চিন্তা করেই তো মেয়ের থেকে দ্বিগুণ বড় শুভকে মেনে নিয়েছিল মেয়ের জন্য। কিন্তু এখন কি হবে?
আজ 3 দিন হলো শুভকে ফোন করে পাচ্ছে না কলি। পাবে বা কি করে? শুভ তো আগেই বলেছে ওকে কিছুদিনের জন্য লন্ডনে যেতে হবে প্রজেক্টের কাজের জন্য। শুভ অবশ্য বলেছিল ফোন দিবে, কিন্তু 3 দিন ধরে ফোন দেয়নি কলিকে। কলি সারাদিন ফোন হাতে বসে থাকে শুভর সাথে একটা বার কথা বলার জন্য, কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানার জন্য। 3 দিন ধরে অপেক্ষা করার পর কলি কিছুটা অধৈর্য হয়ে রিহাকে কল করে, কিন্তু তেমন কোনো লাভ হলো না। রিহা কিছু জানে, শুভ অনুষ্ঠানের দিন সকালে বিটিতে আসবে। 3 দিন ধরে কলির নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, রুম থেকেও বের হয় না, সারাদিনই বসে বসে কাঁদে। কলির বিশ্বাসই হচ্ছে না শুভ ওকে ধোকা দিবে। কলির এমন অবস্থা দেখে কলির মা মামুনকে ফোন দিল। কলির মা জানে মামুনি পারবে ওকে এখন স্বাভাবিক করতে। এছাড়া কলির এসব পাগলামির কথা যদি কলির বাবা জানতে পারে, তাহলে নিঃসন্দেহে কলির বিয়ে তাড়াতাড়ি দিতে চাইবে, যাতে শুভর ভূত কলির মাথা থেকে সরে যায়। এছাড়া কলি এখানে একা থাকলে আবার যদি নিজের কোনো ক্ষতি করে বসে, তাই কলিকে মামুন আর নিজের বাস নিয়ে গেল। এভাবে আর বেশি কিছুদিন পার হয়ে গেল, কিন্তু কলি শুভর কোনো খবর পেল না। আজ 10 দিন পর শুভ দেশে ব্যাক করলো, আর এসে কলিকে কল করলো, কিন্তু কলির ফোন বন্ধ। শুভর একটু চিন্তা হলো, কারণ কলি শুধু স্কুলে গেলেই ফোনটা বন্ধ রাখে আর বাকি সময় সাইলেন্ট মোডে থাকে। কিন্তু আজ কি হলো? এখন তো কলির স্কুলও বন্ধ। শুভর মনটা ছটফট করছে একটাবার কলির সাথে কথা বলার জন্য। চাইলেও কলির সাথে দেখা করতে যেতে পারবে না, কারণ শুভ বাবা মার আজ ম্যারেজ অ্যানিভার্সারি। শুভ রেডি হয়ে চলে গেল পার্টি অ্যাটেন্ড করতে। বাসার সবাই অলরেডি এখানে উপস্থিত। শুভকে আসতে দেখে শুভর বাবা এগিয়ে এলো। ও মাই সান, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। শুভকে টেনে স্টেজে নিয়ে গেল আজমা চৌধুরী, যেখানে অলরেডি আরুষি আর তার পরিবার দাঁড়িয়ে আছে। আরুষিকে অনেকটা বউ বউ লাগছে শুভর কাছে। শুভ ভাবছে পার্টি ওর বাবা মার, অথচ আরও সেজেছে মনে হয় পার্টির কেন্দ্রবিন্দু ও। কিন্তু শুভ বুঝতে পারছে না শুভকে কেন এখানে আনা হলো। আবার তার পাশে আরুষিও দাঁড়িয়ে আছে, শুভর দিকে তাকিয়ে তাকে মুচকি হাসছে। তবে হাসছে কম, লজ্জা পাচ্ছে বেশি। শুভ বুঝতে পারছে না এভাবে লজ্জা পাওয়ার কারণটা কি। শুভ ওর ভাইদের চোখের ইশারা দিয়ে জানতে চায় এখানে কি হতে চলেছে, কিন্তু সবাই হাত উঠিয়ে ফেলে, তার মানে তারাও কিছু জানে না। শুভর টেনশন হচ্ছে এই ভেবে যে আসলে কি ঘটতে চলেছে। শুভর বাবা কিছুক্ষণ পর সবার সামনে শুভ আর আরুষির এঙ্গেজমেন্টটা অ্যানাউন্সমেন্ট করলো। এটা শুনে শুভর মাথা যেন আকাশ ভেঙে পড়লো। শুভ খুব রাগে একটা লুক নিয়ে বলল, এসব কি হচ্ছে বাবা? আগে আরুসিমাকে আংটিটা পরা, পরে সব কথা হবে। আজমা চৌধুরী শুভর হাতের আংটিটা দিয়ে বলে। শুভ কিছুক্ষণ নীরব থেকে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। এখানে এত লোকের সামনে কোনো সিনক্রেট করতে চায় না শুভ, কিন্তু তবুও বাবার সম্মান বাড়াতে শুভ কলির সাথে এত বড় অন্যায় করতে পারে না। শুভ আংটিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলো। কি ভাবছিস শুভ? আরুসিকে আংটিটা পরা। শুভ আরুষির দিকে তাকিয়ে স্বাভাবিক সুরে বলল, সরি আরুষি, আই ক্যান ডু ইট। বলে আংটিটা ওর মায়ের হাতে দিয়ে হল রুম থেকে বের হয়ে গেল। হল রুমে সবাই শুভর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। শুভর এমন আচরণে হল ভর্তি মানুষ সবাই অবাক হয়ে গেল। শুভ শুভ স্টপ শুভ। শুভ থেমে গেল। হোয়াট বাবা? কি সমস্যা তোমার? বাবা, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই আই ক্যান্ট গেট ম্যারিড নাও। বাট হোয়াই? তোমাকে প্রপার কারণ একটা বলতে হবে, এভাবে তো বললে হবে না। তোমার সাথে সব বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে গেল, আর তুমি বিয়ে করবে না বিয়ে করবে না বলে বেড়াচ্ছ। আরে এখন বিয়ে না করলে কদিন পরে তো মেয়েই পাবো না তোমার জন্য। ও বাবা, আমি বলিনি আমি বিয়ে করব না, আমি বিয়ে করব, কিন্তু এখন না। এখন না তো কখন? আমি মরে গেলে? এই বেটা, তুই পাইছসটা কি? সত্যি করে বলতো, তোর আবার কোনো সমস্যা নেই তো? আমার মনে হয় তোকে ডাক্তার দেখানো দরকার। আজমা চৌধুরীর কথা শুনে মাহির আর রাহি হেসেই দিল। শুভ তাদের থেকে রাগে চোখে তাকালো। দুজনে চুপ হয়ে যায়। বাবা, কি সব আজে বাজে বলছো তুমি? মা, তুমি কিছু বলছো না কেন? আরে তোর মা কি বলবে? তুই আগে আমার কথার উত্তর দিবি। তুই আরুষিকে বিয়ে করবি কিনা বল। না। শুভর সরল জবাব। না মানে কি? না মানে না, আমি আরুষিকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? বিকজ আই লাভ ওয়ান। ও রিয়েলি? হুজ ইট? হোয়াটস দ্য নেম? ডিটেলস বলো আমাকে। সময় হলে আমি বলে দিব বাবা। সময় হলে মানে? আর কত সময় লাগবে? আরে এই বয়সে আমি দাদা হয়ে যাবার কথা, অথচ আমার ছেলে বলছে এখনো সময়ই হয়নি। শুভ ওর বাবার কাণ্ড দেখে আজ সত্যি শকড। এমন আচরণ আগে কখনো করেনি। শুভ দেখলো আরুষির পুরো পরিবারই ওর জবাব শোনার জন্য তাকিয়ে আছে। শুভ ওর এলোমেলো চুলগুলো
হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে জোরে একটা শ্বাস নিয়ে বলল, আমি কলিকে ভালোবাসি বাবা, আর বিয়ে করতে হলে ওকেই করবো, আর কাউকে না। কোন কলি? শুভর মা আজমল চৌধুরীর কাঁধে হাত রেখে বলল, মনে নেই তোমার গ্রামের সেই পিচ্ছি মেয়েটা যার কথা তোমাকে বলেছিলাম, আমাদের স্কুলের প্রধান শিক্ষক আসলাম আমিরের মেয়ে? আরে ওটা তো একটা বাচ্চা মেয়ে, তোমার ছেলের হাঁটুর বয়সের সমান। ওই মেয়ে তো নিজেই একটা বাচ্চা, আর এই বাচ্চা মেয়েকে বিয়ে করলে এই জীবনে আর নাতি নাতনির মুখ দেখে মরার ইচ্ছাটা ছেড়ে দিতে হবে গো সুবর্ণা, ছেড়ে দিতে হবে, বুঝলে? ও বাবা প্লিজ স্টপ, এতই বাচ্চা না ও, সো জাস্ট রিল্যাক্সড। তুই কি পাগল শুভ? একে তো মেয়ের বয়স কম, তার উপরে চৌধুরী বা পরিবারের পুত্রবধূ হবার কোনো যোগ্যতাই নেই সেই মেয়ের মধ্যে। তুই কি দেখে এমন একজন মেয়ের জন্য পাগল হয়েছিস? মানুষজন শুনলে সবাই ছি ছি করবে, কারো কাছে এমন মুখ দেখাতে পারবো না, সেটা কি তুই বুঝতে পারছিস না? শুভর রাগটা এখন চরম সীমায় পৌঁছে গেল। তাই বাবার একদম সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, ওর হয়তো চৌধুরী বাড়ির পুত্রবধূ হবার যোগ্যতা নেই, কিন্তু এই শুভর বউ হবার সব গুণ আছে, আর এটাই আমার জন্য যথেষ্ট। যদি ওকে মেনে নিতে না পারো তাহলে আমাকেও তোমার ভুলে যেতে হবে। শুভ নামের কোনো ছেলে আছে তোমার, কোনো দিন আমার মুখও দেখতে পাবে না, আর এটা এই শুভ চৌধুরীর প্রমিস তোমার কাছে। শুভ চলে গেল। কথাটা বলে ফাহিমও শুভর পিছে পিছে গেল। শুভর বাবা পাশের একটা চেয়ারে বসে পড়ল। আজহার চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, ভাই আমাদের এখন ভেতরে যাওয়া দরকার, হল রুম ভরা মেহমান, আর আমরা সবাই এখানে, তারা কি মনে করছে? আজহার, তুই কি জানতিস? মাথা নেড়ে সায় দিল। আমাকে কেন বলিস নাই? আর তোরা সবাই শুভকে বাধাও দিলি না? কিভাবে দিব ভাই, কলির প্রতি শুভর পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছিল। সবাই ওকে কলি থেকে দূরে থাকতে বলাই নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে দিতে লাগলো। ছেলের এই অধপতন দেখেও কিছু করতে পারছিলাম না। আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু এমনিই আপনি ব্যবসা নিয়ে ভীষণ টেনশনে থাকতেন, তাই আমরা চাইনি শুভকে নিয়ে আপনি আরও টেনশন করুন। কিন্তু কয়েকদিন ওর চেঞ্জ দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম। এরপর খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মেয়েটাও শুভকে ভালোবাসে, তাই তো শুভ আর বাজে অভ্যাস সব ছেড়ে দিয়েছে। এইসব দেখে শুভকে আর কিছুই বলতে পারিনি। আরও সেই অপমান আর লজ্জায় বাড়ি থেকে চলে গেল। ওর পরিবারও পিছে পিছে চলে গেল। বাড়ি থেকে সব ভাঙচুর করতে লাগলো। আগে শুভর প্রতি ওর ভালোবাসা এখন অভিমানে পরিণত হলো। আমি তোমাকে ছাড়বো না শুভ, এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। শুভ গাড়িতে উঠতে নিলে ফাহিম বাধা দেয়। কোথায় যাচ্ছিস ইয়ার? কথা শোন আমার। প্লিজ ফাহিম, এখন আবার তুই শুরু করে দিস না, এমনি আমি টেনশনে আছি। সব তো শেষ করে দিয়ে আসলি ভেতরে, তাহলে এখন আবার কিসে টেনশন? কলির ফোন বন্ধ মাহিম, আমার মন বলছে কিছু একটা হয়েছে। তুই বেশি ভাবছিস, হয়তো তুই এই কয়দিন ফোন না করায় রাগ করে ফোন বন্ধ করে রাখছি। না ফাহিম, আমার মন বলছে ও কিছু জেনেছে। যেখানে আমরা জানতে পারলাম না, আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ ছিল, সেখানেও কিভাবে জানবে? তুই এত কিছু ভাবিস না, এখন রাত অনেক, তুই এখন বাসায় চল, কাল সকালে দেখা করিস প্লিজ শুভ। সকাল সকাল শুভ চলে গেল কলির সাথে দেখা করতে, কিন্তু এখন তো কলির স্কুলে ছুটি চলছে, তাই কলি এখন বাসা থেকে বের হবে না। তাহলে শুভ শিলাকে ফোন দিল। শিলার কাছ থেকে জানতে পারলো কলি এখানে নেই, ওর ফুফুর বাসায়। তাই শুভ আর দিশা না পেয়ে সোজা কলির বাসায় চলে গেল। কলির মা উঠানে ঝাড়ু দিচ্ছিল, এমন সময় একটা গাড়ি বাড়ির সাথে থামলো। কলির মা বুঝতে বাকি রইল না গাড়িটা কার। শুভ গাড়ি থেকে নেমে কলির মায়ের সামনে দাঁড়ালো। শুভ, তুমি এখানে কি জন্য এসেছো? আন্টি কলি কোথায়? কলিরে দিয়া তুমি কি করবা? শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। নিজের হবু বউয়ের কথাই চিন্তা করো এখন। আল্লাহর ওয়াস্তে আমার মেয়েটাকে সাইডে দাও। শুভ ধারণায় ঠিক হলো, কলি ওর এঙ্গেজমেন্টের কথা জানে। ছেড়ে দেওয়ার কথা বললেই কি ছেড়ে দেওয়া যায় আন্টি? কলি নিজে ওর জীবনের সাথে আমাকে জড়িয়েছে, আমি বাধ্য করিনি। এখনও চাইলেও এই বাঁধন থেকে মুক্তি পাবে না। আপনি ঠিকই বলেছেন, আমাকে শুধু আমার হবু বউয়ের কথাই চিন্তা করার দরকার। এখন বলুন আমার বউ কোথায় লুকিয়ে আছে? আমি জানি ও রাগ করে আছে আমার উপর, তাই তো ফোন বন্ধ করে বসে আছে। এঙ্গেজমেন্টের কথা আমি নিজেও জানতাম না,
এমনকি আমার পরিবারে কেউ জানতো না। এসব আমার বাবার প্ল্যানিং ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি সারপ্রাইজ হইনি, শকড হয়েছি। আমি সাথে সাথে এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দিয়েছি। কলির মা সব শোনার পরও বলছিল না কলি কোথায়, তাই শুভ বাঁকা হেসে বলল, আন্টি আপনি না বললে ইটস ওকে, আমি স্যারকে ফোন করে জেনে নিবনি। কলির মা হতভম্ব হয়ে গেল শুভর কথায়। আরে দাঁড়াও, আমি বলছি। শুভ ঠিকানাটা নিয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল কলির সাথে দেখা করতে। আর কলির মা শুভর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, কি সাংঘাতিক পোলা রে বাবা, নিজের হবু শাশুড়িকেই ব্ল্যাকমেল করে। কলি মন খারাপ করে বসে আছে সামনে বিস্তৃত এক নদীর পাড়ে। এপারে মানুষজন আনাগোনা থাকলেও ওপার মানব শূন্য, শুধু কিছু জঙ্গলের মতো আর ক্ষেত দেখা যায়। এপারে ঘর বাড়িগুলো এখান থেকে অনেকটা দূরে দূরে অবস্থিত। কলি যেখানে বসে আছে সেখানে তেমন মানুষজন আসে না, তাই কলি যখনই ফুফুর বাসা আসে এখানে আসতে ভোলে না। জায়গাটা যেমন নিরিবিলি তেমনি দেখতে সুন্দর। কিছু কাশফুল নদী ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল কয়েকটা বটগাছ। কলি যখনই এখানে আসে মনে মনে চিন্তা করে এই বটগাছগুলোর বয়স কত হবে, কারণ এই গাছগুলো নাকি তার বাবার আমল থেকে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো তার তীক্ষ্ণ রশ্মিপাত করে বুঝিয়ে দিচ্ছে রোদের তীব্রতা। তাই কলি উঠে গাছের নিচে একটু ছায়ায় গিয়ে বসলো। মনকে শান্ত করতে নদীর বুকে কিছু ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। কলির কাছে মনে হচ্ছে পাথরগুলো আঘাত সোজা ওর বুকে গিয়ে লাগছে। তা না হলে কেন এত কষ্ট লাগছে? বুকের চিনচিন করে ব্যথাটা আজকাল একটু বেশিই করে, যা কলিকে ঘুমোতে দেয় না শান্তি মতো। এর ওষুধ কি আজও আছে তা কলির জানা নেই।